নারীর ক্ষমতায়নে পুরুষের আন্দোলনের প্রয়োজন আছে এবং পুরুষকে এটা স্বীকার করে নিতে হবে যে সমাজে নারীকে যথাযোগ্য স্থান দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত পুরুষেরা এটা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়িত হবে। আমি একটু আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি একটি কথা না বলে পারছি না। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন অবশ্যই বাংলাদেশে হয়েছে এবং সারা বিশ্বে, আপনি উল্লেখ করেছেন, সারা বিশ্বে এটা উদাহরণ হিসেবে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, নারীর এই ক্ষমতায়নের ফলশ্রুতিতে আজকে অর্থনৈতিক ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, ট্রেড, কমার্স, যা কিছু বলুন না কেন, ব্যাংকিং, যা কিছু বলুন না কেন, সেখানে কয় শতাংশ নারী আছে? 10% তো একটু আগে বলেছেন ভোট ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এখানে তো 1% নারী। তাহলে এখানে নারীর ক্ষমতায়ন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হবে। আমি এই জন্য খুব প্র্যাগমেটিক ওয়েতে আমি আজকের আলোচ্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাত্ত্বিকভাবে না। কাজে এখানে আমাদের, আমি যেটা বলি, একজন বক্তা অথবা তার্কিক নন, একজন বক্তা বোধহয় উল্লেখ করেছেন একটি শব্দ, যে আমাদের মানসিকতার পরিবর্তন। এবং আমি এটা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়ন কেবলমাত্র নারীদের আন্দোলনে হবে না, নারীর ক্ষমতায়নে পুরুষের আন্দোলনের প্রয়োজন আছে এবং পুরুষকে এটা স্বীকার করে নিতে হবে যে সমাজে নারীকে যথাযোগ্য স্থান দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত পুরুষেরা এটা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়িত হবে। আজকে আন্তর্জাতিক নারী দিবস 2025 সম্বন্ধে দু একটি কথা আমি বলবো বলেছি। দেখুন, এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে নারী এবং মেয়ে। নারী এবং মেয়েকে এবার আলাদা করে বলা হচ্ছে এবার 2025 এবং এখানে বলা হচ্ছে কি, নারীর অধিকার, নারীর সমতা এবং 3 নম্বর নারীর ক্ষমতা, এই 3টি কথা।